আচ্ছা, আমরা গতদিন যে ক্লাস করলাম, গতদিন ক্লাসে যে আমরা যে অঙ্কগুলি আলোচনা করলাম, যে আলোচনাগুলো করলাম, এই আলোচনার সমস্যা কোথায় কোথায় আছে, এই সমস্যাগুলি আগে আমরা দেখব, তারপরে আমরা আজকে ক্লাসে যাব। তো গতদিনের কোনো ক্লাসের সমস্যা আছে নাকি সেটা আগে বলো। স্যার গত দিনের ক্লাসে আমার প্রবলেম হয়, কিন্তু পার্ট বি তে কিছু প্রবলেম ছিল, সলিউশন করতে দিয়েছিলেন। সেখানে আমি একটা নাম্বার, যে পার্ট বি এর 4 নাম্বার যে কোয়েশ্চেনটা আছে ওইটাতে মানে একটা বইয়ের সাথে একটা মানে অমিল খুঁজে পেয়েছি আর কি। মানে আপনি আমাকে যেটা করিয়েছেন ওখানে লাইসেন্স ফি যেটা, ওইটা অ্যাড হয় না, এখানে লেখা আছে যে অ্যাড হবে না, কিন্তু বইয়ে দেখলাম লাইসেন্স ফিটা অ্যাড হয় ভেহিকেল কস্টের সাথে যখন বের করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো লাইসেন্স ফি এটা হচ্ছে কোথায় আছে? এখানে আছে না? 4 নাম্বারই লেখা আছে স্যার। জি। মোটর ভেহিকেল লাইসেন্স ফি। হ্যাঁ, লাইসেন্স ফি। তো লাইসেন্স ফিটা আমরা এখানে করব না। এটা হচ্ছে যে অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স পলিসি, মূলধন জাতীয় ফি না। আচ্ছা, এই ব্যয়গুলো আসবে না। হ্যাঁ, এখানে আমাদের গতদিন আমরা কোন অঙ্ক দেখেছি? এটা আহ, 2 দুই নাম্বার। নাম্বার অঙ্কটা আর কি আমরা করেছি। 1 নাম্বারটা আপনি জাস্ট মুখে মুখে বলে দিয়েছেন। আমি 3 আর 4টা বাসায় করেছি আর কি। 3 আর 4। তো এখানে লাইসেন্স ফিটা যেটা মূলধন জাতীয়, এখানে অ্যাক্সিডেন্টাল পলিসি এবং লাইসেন্স ফি, এই লাইসেন্স ফিটা মূলধন জাতীয় ব্যয় নয়, এগুলি মুনাফা জাতীয় ব্যয়। তাই প্লান্ট অ্যাসেটে মূল্য নির্ধারণে এগুলি আসবে না। হ্যাঁ, তাহলে এটা তুমি হয়তো অন্য আরেকটা বইয়ে দেখেছো যে লাইসেন্স ফি আসবে, তাই না? জি স্যার, এই যে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এর যে বইটা দেওয়া আছে সেকেন্ড ইয়ারের জন্য, ওইটার ভেতরে আমি একটা প্রবলেম দেখতেছিলাম, তখন দেখলাম যে হুট করে চোখে চলে আসছে, তখন দেখলাম যে লাইসেন্স ফিটা অ্যাড করে দিয়েছে। হ্যাঁ, লাইসেন্স ফিটা আমরা দেব না। লাইসেন্স ফিটা হচ্ছে আমাদের রিনুয়াল ফি, এটা প্রত্যেক বছরে বছরে রিনুয়াল করতে হয়। হ্যাঁ, তো এটা আমাদের প্রত্যেক বছরে বছরে যে কস্টগুলো আমাদের নির্বাহ করতে হয়, দিতে হয়, সেই ফি গুলো আমরা অ্যাড করব না। ঠিক আছে? তো ঠিক এটাই আছে। নিয়ম আর কি, যে খরচগুলা প্রত্যেক বছর বছর হবে। মোটরসাইকেলে যদি বা কোনো পরিবহনের যদি লাইসেন্স করে থাকি, তাহলে লাইসেন্স ফিটা প্রত্যেক বছর আমাদের রিনিউ করতে হয়, নবায়ন করতে হয়। হ্যাঁ, তা প্রত্যেক বছর জি যে স্যার। ফিগুলো নবায়ন করতে হয় বা যে খরচগুলো প্রত্যেক বছর বছর হবে, সেই খরচগুলো আমরা ওর সঙ্গে দিব না। আমরা এটাই লিখবো, এই যে অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স পলিসি অ্যান্ড লাইসেন্স ফি দুটোই হচ্ছে মূলধন জাতীয় ব্যয় না, এটা প্রত্যেক বছর বছর হয়। তাহলে এই ব্যয়গুলো হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়, তাই এই ব্যয়গুলো আমরা অ্যাড করবো না। তো তুমি অ্যাড করবে না, হ্যাঁ? ওকে স্যার। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা পার্ট সি তে একটু আলোচনা করব। পার্ট সি থেকে অনেকগুলো অঙ্ক আছে, যেহেতু সময় একেবারে অল্প, আমরা জি যে স্যার। ইম্পর্টেন্ট অঙ্কগুলো, সেই ইম্পর্টেন্ট অঙ্কগুলো আমরা আলোচনা করব। এখানে দেখো, এই যে নীল কালিতে যেগুলা লিখে কালার করা আছে, এগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, এগুলো আমরা দেখব। আচ্ছা, তারপরে আমরা 2022 সালে মানে গত বছর কোন অঙ্ক এসেছিল, এই অঙ্কটা একটু আমরা ধারণা নিয়ে আসি। দেখো, গত বছর এসেছিল, এই অঙ্কটা এসেছিল ফার্স্ট কোর্স 2022, এইটা দেখতে পাচ্ছ তো না? জি স্যার। আমাদের এখানে গত বছর বলা আসলে এরকম, আমি অঙ্কটা শুধু পড়ে যাচ্ছি। হাসান লিমিটেড পার্সেস এ মেশিনারি অন জানুয়ারি 1, 2020 ফর টাকা 2 লক্ষ। 2 লক্ষ টাকাতে হাসান লিমিটেড এর মেশিনারি ক্রয় করে, পেড 10,000 ফর ট্রান্সপোর্টেশন কস্ট। এই ট্রান্সপোর্টেশন কস্ট আমরা যোগ করবো 5,000 অ্যাজ ওয়েজেস ফর ইনস্টলেশন, এবং সংস্থাপন বাবদ মজুরি প্রদান করে 5,000 টাকা, এটা যোগ হবে এর সঙ্গে। দ্য ফার্ম পার্সেস অ্যানাদার মেশিন, ওই কোম্পানি বা ওই ফার্ম আরেকটা মেশিন ক্রয় করে মার্চের 2021 ফর টাকা 1 লক্ষ টাকাতে মেশিন ক্রয় করে, ইনস্টলেশন চার্জ হচ্ছে 5,000 টাকা। 5,000 টাকা ইনস্টলেশন, তাহলে 1 লক্ষের সাথে এটা 5,000 আমরা যোগ করব। ওকে, এটা হচ্ছে দ্বিতীয় মেশিন। এটা হচ্ছে আমাদের কাছে প্রথম মেশিন, জি। 2022 সালে যেটা আসলে এটা হচ্ছে প্রথম মেশিন। আর এই যে 1 লক্ষ টাকাতে যেটা ক্রয় করলো, এটা হচ্ছে দ্বিতীয় মেশিন। মানে দুইটা মেশিন নিয়ে দ্বিতীয় এখানে মেশিন। অঙ্কটা দিয়েছে আর কি। দ্য এস্টিমেটেড লাইফ অফ বোথ মেশিন আর 10 ইয়ার্স। দুইটা মেশিনেরই আমাদের আয়ুষ্কাল হচ্ছে দেওয়া আছে 10 10 বছর। বছর আয়ুকাল আছে। হ্যাঁ, আফটার দ্য ম্যাচুরিটি, দ্য
মেশিন উইল বি সোল্ড machine 15,000 and 5,000 রেসপেক্টিভলি আফটার দ্য ম্যাচুরিটি, মানে কি সময় শেষে, মানে এই 10 বছর সময় শেষে এই মেশিনটা বিক্রয় করতে পারবো 5,000 টাকা, সরি 15,000 টাকা আর 5,000 টাকা। তার মানে এটা স্ক্র্যাপ ভ্যালু বা সেলভেজ ভ্যালু, ডাইরেক্ট এখানে স্ক্র্যাপ ভ্যালু বা সেলভেজ ভ্যালু দেওয়া নাই, কিন্তু এখানে বলা আছে যে ম্যাচুরিটি সময় শেষে, মানে ম্যাচুরিটির সময় পর আমরা সেটা বিক্রি করতে পারবো 15,000 এবং 5,000। তার মানে এটাই হচ্ছে আর 5,000 স্ক্র্যাপ ভ্যালু বা রিসেল ভ্যালু। আচ্ছা, the firm close its book in every 31 ডিসেম্বর using straight line method 2020 to 2022, 2020 থেকে 2022 পর্যন্ত স্ট্রেট লাইন মেথড আমাদের ইউজ করে আমাদের করতে হবে। এই নাম্বার ক্যালকুলেট অ্যানুয়াল ডিপ্রিসিয়েশন, প্রিপেয়ার জার্নাল এন্ট্রিজ আর ডিপ্রিসিয়েশন এক্সপেন্স অ্যাকাউন্ট এবং অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। তাহলে এখানে দুইটা মেশিনের ইয়ে দেওয়া আছে, আমাদের হিসাব নিকাশ করতে হবে। এরকম একটা অঙ্ক এখানে এসেছিল আর কি গত বছর। তাহলে এই বছর এই দুইটা মেশিনের এইরকম হয়তো বা না আসতে পারে, মেশিন বিক্রয়জনিত কিছু, মানে মেশিন ক্রয় করে আবার বিক্রি করেছে, এরকম কোনো অঙ্ক আসতে পারে, আসার সম্ভাবনা আছে। আচ্ছা, আমরা অঙ্কতে যাই। যে অঙ্কগুলো আলোচনা করব সেটা হচ্ছে আচ্ছা, 1 নাম্বার অঙ্কটা আমরা দেখি। যদিও আমাদের এই 3 নাম্বার ইম্পর্টেন্ট, 3 নাম্বার আমরা আলোচনা করব। 1 নাম্বারটা আগে দেখে আসি, তাহলে আমরা মোটামুটি অনেক কিছু বুঝতে পারবো। 1 নাম্বার অঙ্কে বেশ কয়েকবার আসছিল, 5, 15 আসছিল, 7 সালে আসছিল, 12 সালে আসছিল, 14 সালে আসছিল, বেশ কয়েকবার এসেছিল। তো এখানে বলা আছে মিল্টন কনস্ট্রাকশন কোম্পানি পারচেজ এ মিক্সচার মেশিন অন জানুয়ারি 1, 2010। মিল্টন কনস্ট্রাকশন কোম্পানি ক্রয় করছে একটি মিক্সচার মেশিন ক্রয় করছে, যেটা ওই যে সিমেন্ট বালি একসঙ্গে মিশ্রণ করে, যেটা সেই মিক্সার মেশিন ক্রয় করছে জানুয়ারি 1 তারিখ 2010 সালে 2,90,000 টাকা দিয়ে। দ্য মেশিন ইজ এক্সপেক্টেড টু হ্যাভ এ ইউজফুল লাইফ অফ 5 ইয়ার্স। এই মেশিনের প্রত্যাশিত আয়ুষ্কাল হচ্ছে 5 বছর। তাহলে আমরা এখানে কস্ট প্রাইস পেলাম 2,90,000 টাকা, আয়ুষ্কাল পেলাম হচ্ছে 5 ইয়ার্স। 5 বছর। হ্যাঁ, অ্যান্ড রেসিডুয়াল ভ্যালু অফ টাকা কত? 30,000 টাকা। তাহলে আমরা 3টা ইনফরমেশন কিন্তু পাইলাম। এই 3টা ইনফরমেশন কিন্তু আমাদের অঙ্কে দেওয়াই থাকে, সাধারণত সবগুলো অঙ্কে দেওয়া থাকবে। তাহলে কস্ট প্রাইস পেলাম, এটা হচ্ছে কি কস্ট প্রাইস, এটা হচ্ছে কি লাইফ, আর এটা হচ্ছে আমাদের সেলভেজ ভ্যালু। সেলভেজ ভ্যালু, ওকে। তাহলে এখন বলা আছে দ্য কোম্পানি ইঞ্জিনিয়ার এস্টিমেটেড দ্যাট, এই কোম্পানির ইঞ্জিনিয়ার নির্ধারণ করলো যে দ্য মিক্সচার মেশিন উইল হ্যাভ এ ইউজফুল লাইফ অফ 6,500 আওয়ার। মানে হ্যাঁ, হ্যাঁ, এই মেশিন তার লাইফে, তার যে আয়ুষ্কাল কত বছর? 5 ইয়ার্স। এই 5 বছরে 6,500 ঘন্টা পর্যন্ত চলবে, তারপর আর চলবে না। এটাকে কোম্পানি ইঞ্জিনিয়ার নির্ধারণ করেছে। আচ্ছা, তারপরে বলা আছে ইট ইজ ইউজড 1,200 আওয়ার ইন 2010, 2,300 আওয়ার 2011, 1,875 আওয়ার 2012, 750 আওয়ার 2013, 350 আওয়ার 2014। মানে কোন সালে কত ঘন্টা চলবে সেটা বলা আছে। 2010 সালে 1,200 ঘন্টা, 2011 সালে 2,300 ঘন্টা, 2012 সালে চলবে হচ্ছে, হ্যাঁ, 13 সালে চলবে 750, 14 সালে চলবে 375। এতগুলো ঘন্টা মেশিন চলবে। আচ্ছা, তারপরে বলা আছে যে দা কোম্পানি ইয়ার্স এন্ডেড ইন ডিসেম্বর 31। এই কোম্পানির হিসাব বর্ষ শেষ হয় কবে? ডিসেম্বর 31 তারিখে। হ্যাঁ, এখন এর প্রেক্ষিতে আমাদের করতে বলছে কি কম্পিউট দ্য ডিপ্রিসিয়েশন এক্সপেন্স অ্যান্ড ক্যারিং দ্য ভ্যালু ফ্রম 2010 টু 2014 ইউজিং দ্য ফলোইং মেথড। তোমাকে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স নির্ণয় করতে বলছে এবং ক্যারিং ভ্যালু নির্ণয় করতে বলছে 2010 থেকে 2014 সাল পর্যন্ত নিম্নের মেথডে। কি কি মেথড আছে? এখানে আছে আওয়ারলি মেথড, সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথড। এই দুইটা মেথডে করতে বলছে। সি নাম্বার বলছে প্রিপেয়ার অ্যাডজাস্টিং এন্ট্রি টু রেকর্ড দ্য ডিপ্রিসিয়েশন 2010। 2010 সালের, মানে শুধুমাত্র 2010 সালের আমাদের অ্যাডজাস্টিং এন্ট্রি দিতে বলছে। আচ্ছা, অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক, যদি এখানে আমাদের 2টা আওয়ারের কথা বলা আছে। তো আমরা এই অঙ্কের প্রথমে আমাদের
এই আওয়ারলি মেথডে আগে আমাদের ইয়েটা নির্ণয় করতে হবে, যে কম্পিউট করতে হবে ডিপ্রিসিয়েশনটা, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স নির্ণয় করতে হবে, আর ক্যারিং ভ্যালু নির্ণয় করতে হবে। তো অঙ্কে যেহেতু আমাদের, স্যার জি এই অঙ্কটা আমি বাসায় করেছিলাম, হয়েছে কিনা যদি আচ্ছা 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 ট্রাই করেছি। আচ্ছা, এটা আচ্ছা আপনি করেন তাহলে দেখি যে হয়। কি হোয়াটসঅ্যাপে এখনই দিবে না তাহলে পরে অন্য কোনো অঙ্ক দেখবো? মানে আমি বুঝতেছি না, আমি কি ছবিটা পাঠাবো এখন? আচ্ছা, হোয়াটসঅ্যাপে তুমি পাঠিয়ে দাও। ওকে স্যার। হোয়াটসঅ্যাপে মোবাইল হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও, আমি দেখছি। হ্যাঁ, পেয়েছি, এসেছে। আচ্ছা, আওয়ারলি মেথড, ওকে ওকে, ঠিক আছে। অ্যানুয়াল ডিপ্রিসিয়েশন, তো এইটাতে তোমার একটু সমস্যা হয়েছে। ঠিকই আছে, ঠিকই করেছ, কিন্তু একটু সমস্যা হয়েছে কি জানো? এই যে তোমার এখানে অঙ্কে কিন্তু তুমি ডিপ্রিসিয়েশনটা নির্ণয় করেছো। হ্যাঁ, তুমি যেটা দিয়েছো, হ্যাঁ দিয়েছে, খুব ভালো, সুন্দর হয়েছে। ডিপ্রিসিয়েশন এক্সপেন্সটা নির্ণয় করেছো, বাট এই যে ক্যারিং ভ্যালু ক্যারিং ভ্যালুটা তুমি নির্ণয় করোনি। ও আচ্ছা। তো এই ক্যারিং ভ্যালুটা নির্ণয় তোমাকে করতে হবে। ক্যারিং ভ্যালু নির্ণয় করার জন্য তোমাকে ছক আকারে করতে হবে, অর্থাৎ ডিপ্রিসিয়েশন জি শিডিউল তোমাকে প্রস্তুত করতে হবে। ঠিক আছে? তুমি যেটা দিয়েছো এটা ঠিক আছে, এটা জি শুধু জি স্যার। অনলি মাত্র ডিপ্রিসিয়েশন নির্ণয় করেছো। তাহলে আমি জি এটা এটা তো হচ্ছে তুমি যেটা করেছো, অ্যাডজাস্টিং এন্ট্রি তো পারো, অ্যাডজাস্টিং এর সহজ আছে, সমস্যা নেই। আমি ক্যারিং ভ্যালুটা তোমার দেখাই, তাহলে তুমি একবারে ক্লিয়ার হয়ে যাবে। স্যার এখানে অ্যাডজাস্টিং কোন মানে এন্ট্রিটা কিভাবে অ্যাডজাস্ট হবে এটা তো জানি না, এর জন্য করিও নাই। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। প্রিপেয়ার অ্যাডজাস্টিং এন্ট্রি টু রেকর্ড দ্য ডিপ্রিসিয়েশন মানে বুঝিনি কোনটা অ্যাডজাস্ট করতে হবে সেটাই অ্যাডজাস্টিং বুঝিনি। এন্ট্রি ওটাই 31শে ডিসেম্বর যে হিসাবটা দিই আমরা, যে জার্নালটা দিই, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, হ্যাঁ অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট। হ্যাঁ এইটাই করতে হবে শুধু, হ্যাঁ ওই এন্ট্রিটা করবো হ্যাঁ, জার্নাল এই এন্ট্রি। এই- এই যে ও অ্যাডজাস্টিং এন্ট্রি কোনটা, আহ, এই যে জার্নালে এখানে এই যে প্রয়োজনীয় জাবেদার যেটা আছে, এই যে আমরা অ্যাডজাস্টিং এন্ট্রি, যে ডিপ্রিসিয়েশন চার্জ যেটা দিই, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট, এটা হচ্ছে অ্যাডজাস্টিং এন্ট্রি। এটা হচ্ছে ক্লোজিং এন্ট্রি, এটা হচ্ছে অ্যাডজাস্টিং এন্ট্রি। ওখানে যে অ্যাডজাস্টিং কথা বলেনি, অ্যাডজাস্টিং এন্ট্রি, এটা হচ্ছে ক্লোজিং এন্ট্রি। এই যে এটা জাবেদা সবসময় ডিসেম্বর 31, এটাও ডিসেম্বর 31। তাহলে এই অ্যাডজাস্টিং এন্ট্রিটা হচ্ছে, এন্ট্রি করতে হবে, হ্যাঁ, এই দুটো জাবেদা করে দিতে হবে। না দুটো না, আমরা দেবো একটি, ডিপ্রিসিয়েশন ও এক্সপেন্স আচ্ছা ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট। এটা 2010 সালে, এটা দুইটা মেথডে দিতে হবে। 2010 সালের যে ইয়েটা আসবে ওটা দিব। আচ্ছা, অঙ্কটা আমরা দেখি। এটা ক্লোজিং, এ দুটা দিব না আমরা। আচ্ছা, তো অঙ্ক দেখো, এটা যেহেতু তুমি করছো, অঙ্কটা সুন্দর হয়েছে, কিন্তু তুমি ক্যারিং ভ্যালুটা নির্ণয় করনি, যার কারণে এখানে একটু প্রবলেম হয়েছে। আর শুধু ওটা দেখলে তুমি বুঝতে পারবে, একটু তুমি বুঝতে পারবে। আমরা এখানে লিখবো, দেখো কোন মেথডে করব, আওয়ারলি মেথডে করব, তাই না? তাহলে এখানে জি স্যার। অঙ্ক হচ্ছে রিকোয়ার্ড এ, রিকোয়ার্ড এতে আমরা এখানে নির্ণয় করতে বলছে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স আর ক্যারিং ভ্যালু। জি স্যার। ক্যালকুলেশন, ক্যালকুলেশন অফ depreciation expense and carrying value
তারপরে ওই আমরা মেথডের নাম লিখতে পারি আওয়ারলি মেথড, বা লিখলেও হবে না লিখলেও হবে, কারণ এত বড় লেখার দরকার নেই। আচ্ছা, তা আমরা যখন এই ক্যারিং ভ্যালুর কথা বলা থাকবে তখন আমাকে একটা ছক দেখাইতে হবে, ডিপ্রিসিয়েশন শিডিউল যেটাকে বলে আমরা। এখানে আমাদের আচ্ছা, কয় বছর এখানে করতে বলছে? 2010 সাল থেকে 2014 সাল, ঠিক আছে? 2010 সাল থেকে 2014 সাল, তাহলে 2010 সাল থেকে 2014 সাল পর্যন্ত করতে বলে আমাদের কয় কয় বছর সালে? 10, 11, 12, 13, 14, 5 বছর। তাহলে এটা আমরা হেডিং লিখবো, তারপরে 5টা কলাম করব। 1, 2, তারপরে হচ্ছে 3, তারপরে হচ্ছে 4, তারপর হচ্ছে 5। এই 5টি কলাম করব। এখানে প্রথমে লিখব ইয়ার, তারপরে লিখব হচ্ছে ওপেনিং বুক ভ্যালু। ওপেনিং বুক ভ্যালু আমাদের আওয়ারলি মেথডে যেহেতু আমাদের এখানে করতে বলছে, তো ডিপ্রিসিয়েশন অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন, আর আমরা ক্যারিং ভ্যালু। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখো ছকটা এরকম ভাবে লিখবো আমরা এখানে ইয়ার, ইয়ার এখানে লিখবো ক্যারিং বুক ভ্যালু। ক্যারিং বলতে কি বোঝায়? যে বহন করে নিয়ে আসা, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আসা, ঠিক আছে? CARRYING, ক্যারিং বুক ভ্যালু। এটা হচ্ছে ওপেনিং, এটা জায়গা হচ্ছে না আমার ওপেনিং এটা। আর এটা লিখবো ডিপ্রিসিয়েশন, আর এখানে লিখবো অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন, আর এটা হচ্ছে ক্যারিং বুক ভ্যালু টু নেক্সট ইয়ার। ক্যারিং বুক ভ্যালু টু নেক্সট ইয়ার বা ক্লোজিং, যেটা আমরা লিখি নেক্সট ইয়ার। নেক্সট ইয়ার বা এটাকে বলে ক্লোজিং, ব্র্যাকেটে ক্লোজিং। এটা হচ্ছে ওপেনিং, এটা হচ্ছে ক্লোজিং। আচ্ছা দেখো, আমরা এখন ইয়ার হচ্ছে 2010 থেকে 2014 পর্যন্ত। আমরা লিখবো 2010, 2011, 2012, 2013, 2014। আচ্ছা, ক্যারিং বুক ভ্যালু ওপেনিং, আমাদের ক্যারিং বুক ভ্যালু বলতে আমাদের এখানে যে প্রথমে যে কস্টটা হয়েছে, হ্যাঁ, সম্পদের যে মূল্যটা, এই বুক ভ্যালুটা লিখবো। কত? সম্পদের মূল্য 2,90,000 টাকা, তাই না? তাহলে 2,90,000 টাকা, এটা হচ্ছে এখানে আমরা লিখবো 2,90,000 টাকা। আর এখানে আমাদের ওয়ার্কিং এর টোটাল ওয়ার্কিং আওয়ার কত আমাদের ওখানে তোমাকে দিয়ে আছে, তাই না? আর আরেকটি, হ্যাঁ, আরেকটি কথা হচ্ছে যে ওয়ার্কিং, তোমাকে আরেকটি কথা বলি এখানে দেখো, ওয়ার্কিং টোটাল ওয়ার্কিং আওয়ার্স সমান সমান, বা টোটাল অ্যাকচুয়াল ওয়ার্কিং আওয়ার বা শুধু ওয়ার্কিং আওয়ার, এখানে আমরা লিখবো। আচ্ছা, এটা পুরোটা মিশিয়ে দিই, কারণ পরবর্তীতে অঙ্কটা একটু যদি পেঁচিয়ে দেয় তাহলে তুমি করতে পারবে। টোটাল অ্যাকচুয়াল ওয়ার্কিং আওয়ার। এটা কি নোট দেয়া লাগবে স্যার নিচে? না, নোট না, এটা ওয়ার্কিং করছি, এখানে ডিপ্রিসিয়েশন নির্ণয় করবো, তো
তুমি যেটা যেভাবে করছো না ওইভাবেও করা যাবে, সমস্যা নেই, কিন্তু তখন আবার ছক করতে হতো। তো আমরা এক ছকের মধ্যে সবগুলো করব। অ্যাকচুয়াল ওয়ার্কিং আওয়ার, WORKING, ওয়ার্কিং আওয়ার্স, SOURS। টোটাল ওয়ার্কিং আওয়ার কোন সালে কত পড়ছে দেখো তো। 1200 এখানে করছে কত, 1200 2010 সালে 1200, 2011 সালে 2300। আমাকে একটু বলো তাহলে 1200। স্যার 4,500 নয়, টোটাল ক্যালকুলেশনে 4,500। হ্যাঁ হ্যাঁ হোক, তারপর আরেকবার একটু বলো। 1200, আচ্ছা ঠিক আছে। 2300, 1200 পর আছে কত, 2300। হ্যাঁ 2300, 1875, 1875, 750, 750, আর হচ্ছে 375। 375। জি স্যার। তাহলে সবগুলো যোগ করলে হচ্ছে কত, 6000, তাহলে 6,000। 6500, 6,500। 6500 তাই না? জি 6500 স্যার। ঘন্টা। আচ্ছা, এটা অ্যাকচুয়াল ওয়ার্কিং আওয়ার আমরা বের করলাম। এখন একটু খেয়াল করো এই অঙ্কে, তোমার এই অঙ্কে এখানে তো অনুমান করেছিল, ইঞ্জিনিয়ার অনুমান করেছিল যে মেশিন চলবে 6500 ঘন্টা, তাই না? জি ইঞ্জিনিয়ার কি করেছিল, অনুমান করেছিল যে 6500 ঘন্টা মেশিন চলবে, কিন্তু প্রকৃতপক্ষে মেশিন চলছে এত ঘন্টা, এত ঘন্টা, এত ঘন্টা, এত ঘন্টা, এত ঘন্টা, তাই না? এ সবগুলা যোগ করলে জি আমাদের স্যার। 6500 ঘন্টায় হয়, তাই না? জি কিন্তু স্যার। এই অনুমানের সাথে মেশিনের চলাটা কাকতালীয় ভাবে মিলে গেছে, কিন্তু এই অনুমান যদি এখানে বলা জি থাকতো এরকম 7000 ঘন্টা চলবে, হতে পারে না? মানুষ একটা অনুমান করছে মেশিন চলছে একটা, এটা এরকম হতে পারে জি না? হইতে পারে। হ্যাঁ, তাহলে কমও চলতে পারতো, বেশিও চলতে পারতো। বেশিও চলতে পারত। হ্যাঁ, যে এখানে হয়তো 7000 ঘন্টা অনুমান করছে সেটা কম চলছে, অথবা 5000 ঘন্টা অনুমান করছে বেশি চলছে, এরকম হতে পারতো। জি তাহলে যদি আমাদের এরকম অনুমান করতো, হ্যাঁ অঙ্ক জাস্ট সবই ঠিক আছে, সবই ইয়ে আছে, জাস্ট এখানে 7000 দিল অথবা 5000 দিল, তাহলে এখানে এই ইঞ্জিনিয়ারের অনুমানের কোনো দাম নেই। একটা কথা মনে রাখবে, এই যে ইঞ্জিনিয়ার অনুমান করছে না, ইঞ্জিনিয়ার এস্টিমেট এটা করছে, কোনো দাম। এটার কোনো দাম নেই, কোনো ভ্যালু নেই। এই যে এগুলো আমাদের যোগটা যোগ করে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের আসল ভ্যালু। জি ঠিক আছে? তা না হলে জি পরবর্তীতে স্যার। যদি 7000 ঘন্টা দেয়, তুমি দেখা যাচ্ছে 7000 দ্বারা ভাগ করতেছো, এটা দ্বারা প্রথম বর্ষ গুণ করতেছো, এটা দ্বিতীয় বর্ষ গুণ করতে, তৃতীয় বর্ষ গুণ করতে, তো অঙ্ক ভুল হয়ে যাবে। আমরা ওখানে যাব না, জি ডাইরেক্ট যেটা যত কর্মঘন্টা চলছে তত কর্মঘন্টা দ্বারা এই ওইটাকেই যে ক্যালকুলেট করবো। আগে যোগ করে দেখবো আমরা মিলে কিনা, মিলে মিললো, না মিলে না মিললো, এখানে যে যোগফলটা আছে এই যোগফল দ্বারা আমরা ভাগ করব। তাহলে আমরা যখন এই প্রথম বর্ষের ক্যারিং বুক ভ্যালু হচ্ছে কত, 2,90,000 টাকা, মানে কস্ট প্রাইসটা ওপেনিং। তাহলে এই 2,90,000 টাকাকে 2,90,000 টাকাকে আমরা ভাগ করব কত, 6,500 দ্বারা ভাগ করব। 6,500। আর প্রথম বছর আমাদের উৎপাদন হয়েছে কত, 1200, তাহলে গুণন হচ্ছে কত, 1200। তাহলে তুমি 1200। তুমি যেটা ক্যালকুলেশন করে বের করছো আমি ওই অ্যান্সারই লিখছি। 1200, তাহলে কত হচ্ছে, 48,000। এটা জি হচ্ছে কত, 48,000, তাই না? জি স্যার। এই কিন্তু স্যার 48,000 আমি তো মনে হয় সেলের মাইনাস করে নিয়েছিলাম। সেলের ভ্যালু কি এখানে মাইনাস হয়েছে? অঙ্কে সেলের ভ্যালু আছে? আচ্ছা সরি সরি সরি, আমি হ্যাঁ অঙ্কে হ্যাঁ, সেলের ভ্যালু আছে, ওকে 30,000 ওকে বের ওকে ওকে করেছি। ওকে ওকে তাহলে আমরা একটা কাজ করে নেব এখানে, একটু 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 তাহলে আমরা এখানে সেলের ভ্যালু হচ্ছে কত, 30,000 টাকা। তাহলে জি আমরা ওখানেও মাইনাস করে দেখাতে পারি, অথবা এখানেও আমরা এভাবে করে নিতে পারি ডিপ্রিসিয়েবল ভ্যালু। এটা হলো 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে এরকম ভাবে করে নিতে পারি ডিপ্রিসিয়েবল ভ্যালু, ভ্যালু ডিপ্রিসিয়েবল ভ্যালু হচ্ছে কি, কস্ট মাইনাস সেলস ভ্যালু, তাই না? কস্ট মাইনাস, জি স্যার। কস্ট মাইনাস সেলস ভ্যালু, এসভি। তাহলে কস্ট হচ্ছে 2,90,000 মাইনাস সেলস ভ্যালু হচ্ছে 30, সমান সমান হচ্ছে কত, 2,60,000, তাই জি না? স্যার। তাহলে এই 2,60,000 এখানে আমরা করে নিতে পারি, অথবা তুমি এখানে মাইনাস করেও তুমি দেখাতে পারো। তাহলে এই জি স্যার। ডিপ্রিসিয়েবল ভ্যালুটা এখানে আমরা কেমনে কি করব, এখন এই যে 2,60,000 টাকা যেটা বাড়াইলো ডিপ্রিসিয়েবল ভ্যালু, এই ডিপ্রিসিয়েবল ভ্যালু এখানে আমরা লিখবো 2,60,000 টাকা, 2,60,000। 2,60,000 ভাগ কত, 6,500 না, জি স্যার। গুণন প্রথম বছর হচ্ছে 1200, তাহলে 1200 দ্বারা আমরা গুণ করবো, করলে কত বাড়াবে, 48,000।
এই 48,000 কি করব, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন এখানে আমরা লিখব। তো এখানে আমরা 48,000 টাকা প্রথম, এর আগে 2010 সাল থেকে শুরু, তাহলে এই ডিপ্রিসিয়েশনটা 48,000 টাকা অ্যাকুমুলেটেড ঘরে যোগ করে পার করে দেব। আর ক্যারিং বুক ভ্যালু এই জিনিসটা তোমাকে নির্ণয় করতে বলছে, বুঝতে পেরেছো? এই যে জি ক্যারিং বুক ভ্যালু টু নেক্সট ইয়ার বা ক্লোজিং, মানে বছর শেষে 2010 সালের শুরুতে এটা ওপেনিং, আর এটা হচ্ছে বছর শেষে। জি তাহলে শুরুতে যে মূল্য আছে সেখান থেকে আমরা এই অবচয়টা আমরা বাদ দেব, ঠিক আছে? এই অবচয়টা বাদ দেবো। তাহলে 2,90,000 থেকে আমরা যদি 48,000 বাদ দেই তাহলে পাবো কত? 2,90,000 মাইনাস 48,000, 2,42,000। এই 2,42,000 টাকা এখানে লিখবো। এটার নাম হচ্ছে ক্যারিং বুক ভ্যালু। ওকে স্যার। এটা নির্ণয় করতে হবে, তুমি এটা নির্ণয় করনি, তুমি শুধু ডিপ্রিসিয়েশন নির্ণয় করছিলে, বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পেরেছি। এখন এটা আমরা এই 2,42,000 টাকা 2010 সালের শেষে সেটা কি করবো, 2000 সালে নিয়ে আসবো। জি স্যার। তাহলে এই 2,42,000 এখানে নিয়ে আসবো, 2,42,000। এখন এইভাবে আমরা করতে থাকবো, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন আমরা অবচয় যেটা আমরা বের করব, ঠিক এই একই রকম ভাবে আমরা অবচয় বের করব। 2,60,000, 2,60,000 ভাগ 6,500 গুণন এই সালে হয়েছিল কত, 2300। 2300 সমান সমান হচ্ছে ক্যালকুলেশন করে তোমার কত হয়েছিল, 92,000। 92,000। তাহলে আমি আর এগুলা ভাগ করছি না। 60,000 ভাগ 6,540, হ্যাঁ, গুণন 2300, 92,000। ওকে, তাহলে এই 92,000 টাকা অ্যাকুমুলেটরের সাথে আমরা যোগ করব, করলে কত হচ্ছে, যোগ 48,000 টাকা, 1,40,000। 1,40,000, হ্যাঁ, 1,40,000। এই 1,40,000 টাকা যেটা বাড়লো, এই যে ওপেনিং ক্যারিং ভ্যালু থেকে আমরা এই যে ডিপ্রিসিয়েশন 92,000 বাদ দেবো। ওপেনিং ক্যারিং ভ্যালু ছিল 2,42,000 মাইনাস এখান থেকে 92,000 টাকা বাদ দেবো। ডিপ্রিসিয়েশন হচ্ছে কত, 92,000। তাহলে থাকবে কত, ক্লোজিং ক্যারিং ভ্যালু 1,50,000। এই 1,50,000 টাকা পরের বছরে নিয়ে যাব, বুঝতে পেরেছো? জি স্যার। এইভাবে আমরা করবো আর কি। এখন তো এভাবে করতে পারবে, তাই না? জি স্যার, পারবো। আচ্ছা, ওকে, তাহলে আমরা এটা করলাম না, পরবর্তী গুলো তুমি দেখে নিও বা করি এইভাবে। পরে ডিপ্রিসিয়েশন এইভাবে সবগুলা এই যে এগুলা দ্বারা গুণ করে ডিপ্রিসিয়েশন নির্ণয় করবো, যেহেতু তুমি নির্ণয় করছো এটা আমি আর বললাম না। এখন এইভাবে আমরা নির্ণয় করব। তারপরে আমাদের ঠিক একই রকম ভাবে সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথডে যেটা তুমি করছো, ডিপ্রিসিয়েশন নির্ণয় করছো, সুন্দর, অনেক সুন্দর হয়েছে, ডিপ্রিসিয়েশন নির্ণয় করছো, কিন্তু এই যে এই ছকটা করতে হবে, ক্যারিং ভ্যালুর সবটা। ক্যারিং ভ্যালু ছকটা। জি অথবা তুমি যদি এইভাবে না করো, আরেকভাবে করা যায়, ওটা আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। ওটা ওইভাবেও তুমি করতে পারো, সেটা ওই মেথডে। রিকোয়ার্ড বি তে এভাবে তুমি করতে পারো, যেমন কিরকম, রিকোয়ার্ড বি, রিকোয়ার্ড বি। তাহলে রিকোয়ার্ড বি তে আমরা লিখবো ক্যালকুলেশন অফ ডিপ্রিসিয়েশন এক্সপেন্স, সংক্ষেপে লিখলাম, অ্যান্ড ক্যারিং ভ্যালু। আচ্ছা, এইভাবে আমরা নির্ণয় করব। তো আমরা এইভাবে লিখতে পারি, যেহেতু সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথড বলছে, তাই না? তাহলে আমরা এইভাবে জি লিখতে স্যার। পারি যে সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথডে তোমার টোটাল হচ্ছে সামটা নির্ণয় করতে হবে। তা টোটাল আমাদের সামটা এখানে নির্ণয় করতে গেলে টোটাল সাম অফ দ্য, দুইবার হলো, জি স্যার। টোটাল সাম অফ দ্য ডিজিট সমান সমান কত বছর যাবে মেশিন, 10 বছর। 10 বছর না, স্যার 5 বছর। 5 বছর, ও সরি, হ্যাঁ, 5 5 বছর। বছর, হ্যাঁ। তাহলে এখানে আমাদের 5 বছর। 5 থেকে ধরতে 5 হবে, 5 যোগ 4 যোগ 3 যোগ 2 যোগ 1, 2 যোগ 1। সবগুলো যোগ করলে হচ্ছে 15 15 না? আচ্ছা, 15। জি স্যার।
তাহলে আমাদের ডিজিট প্রতি কত করে আমাদের অবচয় বাড়াবে সেই জিনিসটা আগে আমরা নির্ণয় করি। তাহলে এটা আমরা এখানে করে নিতে পারবো, অথবা করে নিলেও হবে, না নিলেও হবে। এখানে আমরা এইভাবে লিখবো পার্টিকুলার, মানে ওই রকম ছকে, মানে এইরকম ছক করে না করেও আমরা এইভাবেও করতে পারি, সেটা তোমাকে দেখাচ্ছি, ঠিক আছে? পার্টিকুলার্স, পার্টিকুলার্স, এখানে লিখি ডিপ্রিসিয়েশন, এখানে লিখবো ডিপ্রিসিয়েশন, আর এখানে লিখবো ক্যারিং ভ্যালু। ক্যারিং ভ্যালু, আচ্ছা। জি তার স্যার। পার্টিকুলার এখানে আমরা লিখবো ডিপ্রিসিয়েশন অফ 2010 বা ডিপ্রিসিয়েশন ফর 2010। তাহলে এখানে লিখবো, একটা কালার, অন্য কালার নেই, ডিপ্রিসিয়েশন ফর 2010 সালে। ডিপ্রিসিয়েশন কত হবে তাহলে? আমাদের টোটাল হচ্ছে 60,000 মানে সেলভেজ ভ্যালু বাদ দিয়ে। হ্যাঁ, আমরা আমরা যদি, যেহেতু এখানে ডিপ্রিসিয়েবল ভ্যালু নির্ণয় করেছি, এখানে ডিপ্রিসিয়েবল ভ্যালু নির্ণয় করেছি 2,60,000, তাই না? এটা আমরা এখানেও লিখে নিতে পারি, অথবা ওইভাবেও করতে পারি। তাই যাই হোক, এভাবেও করতে করতে পারি। 2,90,000 টাকা মাইনাস 30,000 টাকা, এটাকে টোটাল সাম অফ দা ইয়ার ডিজিট, এই যে 15,000, সরি 15, এই 15 দ্বারা কি করব, ভাগ দেব, আর প্রথম বছর কত, 5, 5 দ্বারা গুণ করব। হ্যাঁ, জি স্যার। প্রথম বছর 5 দ্বারা গুণ করলে আমাদের এখানে কত পাবো? 5 দ্বারা গুণ করলে, তাহলে তুমি এখানে ক্যালকুলেশন করে করছো, 86,667। কত হয়? 86,667। একটু 86,667। ওকে, এখন এখানে ক্যারিং ভ্যালুটা হবে কত? ক্যারিং ভ্যালুটা হবে জাস্ট এরকম ভাবে 2,90,000 টাকা। ক্যারিং ভ্যালু এখানে, এটা এটা অবশ্যই বাড়লো ডিপ্রিসিয়েশন। আর ক্যারিং ভ্যালু হচ্ছে 2,90,000 মাইনাস 86,667 সমান সমান 2,90,000 মাইনাস 86,667, 2,03,000, 2,00,000, 2,03,000। আচ্ছা, আমি কাজ করছি না। 3,333। হ্যাঁ, 2,03,333। ওকে, বুঝতে পেরেছো? এইভাবে করতে পারো। ওই ছক যদি না করো তাহলে এইভাবে করতে পারো। ওকে স্যার। হ্যাঁ, তারপরে এগুলো তো সবগুলো এইভাবে করতে পারবে না। জি স্যার, পারবো। হ্যাঁ, এই হচ্ছে আমাদের তারপরের সালটা কিভাবে করবো, একটু আর একটা বস্তু করে করে দিই। সেটা হচ্ছে পরের বছর লিখবো ডিপ্রিসিয়েশন, ডিপ্রিসিয়েশন ফর 2011। এখানে আমরা ঠিক একই রকম ভাবে, এই যে একই রকম ভাবে সব লিখবো, যে 2,90,000 টাকা মাইনাস 3,000 টাকা, এটাকে ভাগ করব 15 দ্বারা, গুণ করব 4 দ্বারা। এটা কত আসে? এটা হচ্ছে 2,60,000 ভাগ 15 গুণন 333। 69,333, 69,333। হ্যাঁ, এই যে ডিপ্রিসিয়েশন আমরা বার করলাম। ক্যারিং ভ্যালু কি হবে? ক্যারিং ভ্যালু কিন্তু এই যে মূল্যটা, এই মূল্য থেকে তোমার ধরতে হবে কিন্তু, ঠিক আছে? এই যে মূল্য আমরা বের করেছিলাম আগের বছর, এখান থেকে বাদ দিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে এটা বাদ দিব, 69,333 সমান সমান কত, 2,03,333 মাইনাস 69,333, 1,34,000। তাহলে এইভাবে পরের বছরগুলো এইভাবে আমরা করব, মানে সব দাগে যদি তুমি না করো তাহলে এইভাবে করা যায়, ঠিক আছে? আচ্ছা, এটা তো বুঝতে পেরেছো? ওকে, এখন আমরা অ্যাডজাস্টিং এন্ট্রিতে চাই। অ্যাডজাস্টিং এন্ট্রি দিতে বলছে, এই যে এটা যে অ্যাডজাস্টিং এন্ট্রি, সি নাম্বার, প্রিপেয়ার অ্যাডজাস্টিং এন্ট্রি টু রেকর্ড দ্য ডিপ্রিসিয়েশন 2010, মানে 2010 সালে অ্যাডজাস্টিং এন্ট্রি দিতে বলছে। তাহলে 2010 সালে যখন অ্যাডজাস্টিং এন্ট্রি দেবো, এখানে লিখবো রিকোয়ার্ড সি, রিকোয়ার্ড সি। তাহলে আমরা এটাকে একটু
মাঝখানে ডিভাইডেড করে নেই, যেহেতু পেজ শেষ এটা তো। আচ্ছা, এখানে আমরা জার্নাল এন্ট্রিজ এর ঘর দেখাবো, ঠিক আছে? জার্নাল এন্ট্রিজ এর ঘর দেখাবো, শুধু 2010 সালে দিতে বলছে তো। জি স্যার। জার্নাল এন্ট্রিজ এর ঘর তখন দেখাবো এরকম ভাবে। তুমি আবার তোমার খাতা, পরীক্ষা খাতার জন্য এইভাবে করো না, আমি এখানে করছি, কিন্তু তোমার পরীক্ষা খাতায় এভাবে যেন ডিভাইডেড করো না, ঠিক আছে? আমি তোমাকে না বুঝা স্যার, বুঝতে পেরেছি আমি। আচ্ছা, তারপরে এখানে জাবেদার ঘর জাস্ট আমরা থাকবো একটি মাত্র জাবেদা আমরা লিখবো, শুধু ডিপ্রিসিয়েশনটা, হ্যাঁ। 2010 সালের জন্য। হ্যাঁ, এটা হচ্ছে কোম্পানির নাম ছিল কি, এই যে মিল্টন কনস্ট্রাকশন কোম্পানি। মিল্টন কনস্ট্রাকশন। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে মিল্টন, মিল্টন কনস্ট্রাকশন কোম্পানি। এখানে লিখবো অ্যাডজাস্টিং এন্ট্রি, অ্যাডজাস্টিং দিতে বলছে না, জি। অ্যাডজাস্টিং এন্ট্রি। এটা হচ্ছে ডেট, এটা হচ্ছে পার্টিকুলার, এটা হচ্ছে রেফারেন্স, এটা হচ্ছে ডেবিট সংক্ষেপে লিখলাম, এটা ক্রেডিট সংক্ষেপে লিখলাম। তাহলে অ্যাডজাস্টিং এন্ট্রি 2010 সালে দিতে বলছে, 2010 সালে অ্যাডজাস্টিং এন্ট্রি আমরা দিব। অ্যাডজাস্টিং এন্ট্রি 2010 সালে যখন এখানে লিখবো ডিসেম্বর, অ্যাডজাস্টিং এন্ট্রি সবসময় হিসাবকাল শেষে 31শে ডিসেম্বর। ডিসেম্বর 31। হ্যাঁ, এখানে লিখবো ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, আর অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন, এটা হচ্ছে মেশিন, মিক্সার মেশিন ক্রেডিট। কত টাকা? 2010 সালে তোমার অবচয় বাড়াইছিল কত? আমরা যদি এই মেথডের প্রথমে দিতে যাই, তোমার হচ্ছে প্রথমে হচ্ছে যখন আওয়ারলি মেথডে করব, তখন 2010 সালে ডিপ্রিসিয়েশন কত হয়েছিল? এই যে 48,000, 48,000। 48,000 টাকা হয়েছিল। হ্যাঁ, তাহলে এখানে লিখবো 48,000 টাকা, এটাও লিখবো 48,000 টাকা। এখানে লিখবো, ব্যাখ্যা লিখবো ডিপ্রিসিয়েশন এক্সপেন্স অ্যাডজাস্টেড, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স অ্যাডজাস্টেড, অ্যাডজাস্টেড শেষ। ঠিক এইরকম একটা জাবেদা ঘর এখানেও দেখাবো আমরা, ঠিক অনুরূপ একটা জাবেদার ঘর। হুম, ওই আওয়ারলি মেথডের একটা, আর হচ্ছে হ্যাঁ 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 সাম হ্যাঁ অফ দ্য ডিজিট মেথডের জন্য একটা। হ্যাঁ হ্যাঁ, দুটা মেথডে আমরা ঠিক ওই একই জাবেদা, শুধু টাকাটা চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পেরেছো? বুঝতে তো পেরেছো তাই না? এখানে আমাদের কোম্পানির নাম লিখবো মিল্টন, মিল্টন কনস্ট্রাকশন কোম্পানি, অ্যাডজাস্টিং এন্ট্রি, এটা ডেট পার্টিকুলার লিখলাম না, ঠিক আছে? দেখি ডেট, পার্টিকুলার্স, রেফারেন্স, ডেবিট, ক্রেডিট। আচ্ছা, এখানে 2010 সালে ঠিক একই রকম ভাবে এন্ট্রি দিব আমরা। এখানে এটা কোন মেথডে এটা হবে? এটা অ্যাডজাস্টিং এন্ট্রি, এটা করলাম সাম অফ হচ্ছে, দ্য ডিজিট মেথড। হ্যাঁ, এটা হচ্ছে আওয়ারলি মেথড, তাই এটা না? হচ্ছে আওয়ারলি মেথড। আওয়ারলি মেথড, এই কথাটা উল্লেখ করতে হবে। এটা হচ্ছে আমাদের সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথড, সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথড, ব্র্যাকেটে লিখবো। ঠিক ওই একই রকম ভাবে একই কথা এখানে লিখবো, জাস্ট আমাদের ডিসেম্বর 31, ডিপ্রিসিয়েশন সংক্ষেপে লিখলাম ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, আর অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন সংক্ষেপে লিখলাম ক্রেডিট। কত টাকা? এখানে আওয়ারলি ডিজিট মেথডে কত বাড়াইছিল? এই যে 2010 সালে, 86,967। হ্যাঁ 86,000, জাস্ট এখানে টাকার পরিমাণটা শুধু আমাদের চেঞ্জ হয়ে যাবে, 86,667। এই 86,670, 86,667, মানে টাকার টাকার অ্যামাউন্টটা শুধু আমাদের এখানে চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পেরেছো তো নাকি? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এটা কাজ করছে না, না?
আচ্ছা, এটা হচ্ছে আমাদের ১ নম্বর অঙ্ক। তো ১ নম্বর অঙ্কটা আমরা এইভাবে শেষ করব। তোমার ডিপ্রিসিয়েশন নির্ণয় সঠিক ছিল, সবকিছু সঠিক ছিল। জাস্ট ক্যারিং ভ্যালুর জন্য আমি অঙ্কটা দেখালাম। ঠিক আছে? ক্যারিং ভ্যালু বললে এভাবে করব। জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, আরেকটা কথা, যদি ডিপ্রিসিয়েশন শিডিউল নির্ণয় করতে বলে, ঠিক আছে? যেমন এখানে দেখো, ডিপ্রিসিয়েশন শিডিউল তৈরি করো, কোনো অঙ্কে বলা থাকবে হয়তো। এই যে দেখো, ৪ নম্বর অঙ্কে ডিপ্রিসিয়েশন শিডিউল, এই যে শিডিউলের কথা বলা আছে, এই যে শিডিউলের কথা বলা আছে, এই শিডিউল, যে ডিপ্রিসিয়েশন জি স্যার। শিডিউল আমাদের যখন তৈরি করতে বলবে, শিডিউল তৈরি করতে বললে কোনো কথা নাই, এই যে এটাই করতে হবে, এই ছক করতে হবে, ছক আকারে করতে হবে। সব করতে হবে। হ্যাঁ, ওকে স্যার। আচ্ছা, আমরা আরেকটা অঙ্ক দেখি। এটা তাহলে কেটে দিলাম, হ্যাঁ। জি স্যার। আচ্ছা, ওকে, আমরা দেখি আরেকটা অঙ্ক। এটা হচ্ছে হুম, এটা হচ্ছে 2015 সালে এসেছিল, 2 নম্বর অঙ্কটা। জি। 2 নম্বর অঙ্কটা 15 সালে আসলে একটু জটিল, একটু হালকা জটিল আর কি। দেখো, মিসার্স হাসান অ্যান্ড ব্রাদার্স পারচেস মেশিনারি ফর টাকা 1,20,000 অন 1 এপ্রিল 2012। 2012 সালে হাসান ব্রাদার্স একটি মেশিন ক্রয় করে 1,20,000 টাকাতে এপ্রিলের 1 তারিখে। তাহলে আমাদের ডিপ্রিসিয়েশন যখন ক্যালকুলেশন করব, তখন মেশিন পারচেসের যে ডেটটা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই ডেটটা আমরা খুব ভালো মতো খেয়াল রাখবো। তো তারপরে বলা আছে, ডিপ্রিসিয়েশন ইজ প্রোভাইডেড at the rate of 18% per annum on the diminishing balance method. Diminishing balance method, reducing balance method, book value method, তার মধ্যে written down value method, double decline method, সবগুলো একই, ঠিক আছে? মানে ওখানে আমরা দেখেছি, আমরা থিওরিতে আলোচনার সময় দেখেছি 18%। 30 সেপ্টেম্বর 2014, 30 সেপ্টেম্বর 2014 1/3, মানে 1/3, তাই না? 1/3 মানে কি? আমাদের 3 ভাগের 1 ভাগ, এরকম। 1/3 of the machinery was found unsuitable, মানে এক মেশিনে আমরা 2014 সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত আমরা দেখছি 1/3 মেশিন আনসুইটেবল, মানে এটা কাজ করছে না, আমাদের সুইটেবল হচ্ছে না, মানে যেটা কাজ করছে অকেজ হয়ে গেছে আর কি। আমরা মেশিনের যে 1,20,000 টাকার মেশিন, এরা 1/3 আনসুইটেবল হয়ে গেছে, মানে কাজ করছে না, অকেজ হয়ে গেছে। অ্যান্ড ডিসপোজড, যে অংশটুকু কাজ করছে না, ডিসপোজড অর্থ এখানে বিক্রয় করা বোঝাবে, ঠিক আছে? অ্যান্ড ডিসপোজড অফ ফর টাকা 25,000, এবং সেটা বিক্রয় করেছে কত টাকায়? 25,000 টাকায়। অন দা সেম ডেট হবে, এটা SAME হবে, সেম ডেট। অন দা সেম ডেট মানে ওই দিনেই নিউ মেশিনারি এট এ কস্ট অফ টাকা 60,000 ওয়াজ পারচেসড, ওই দিনে একটি মেশিনারি ক্রয় করেছে 60,000 টাকায়। দ্য অ্যাকাউন্টস আর ক্লোজ অন 31 ডিসেম্বর, এই হিসাবটি ক্লোজ করা হয় 31 ডিসেম্বরে। রাইট আপ দ্য মেশিনারি অ্যাকাউন্ট ফ্রম 2012 টু 2014, 2012 থেকে 2014 সাল পর্যন্ত মেশিনারি অ্যাকাউন্ট করতে বলছে, মানে হিসাব। মেশিনারি অ্যাকাউন্ট যখন বলবে, মেশিনারি হিসাব যখন তৈরি করতে বলবে, তার মানে খতিয়ান তৈরি করতে হবে। যদি কোনো কিছু, হ্যাঁ, যদি ডিপ্রিসিয়েশনের কথা বলে কিংবা অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশনের কথা বলে, তাহলে আমাদের খতিয়ান তৈরি করতে হবে, ঠিক আছে? তাহলে এখানে খতিয়ান তৈরির কথা বলছে 2012 থেকে 2014 সাল পর্যন্ত। এখন এখানে একটু কথা আছে, যে যদি খতিয়ান আমরা ব্রিটিশ মেথডে করি, অর্থাৎ আমরা টিসকে যদি খতিয়ান করি, সেই ক্ষেত্রে আমাদের অঙ্কটা মানে একটু জটিল হয়ে যায়। আর যদি আমেরিকান পদ্ধতিতে করি, তাহলে আমাদের কাছে ইজি, এই খতিয়ানটা অনেক ইজি হবে। তাহলে এখানে আমরা যখন আমেরিকান মেথডে অঙ্কটা করব, আমেরিকান মেথডে অঙ্ক করতে গেলে আমাদের কাছে এই অঙ্কটা অনেক সহজ হবে, সহজ লাগবে। আচ্ছা,
তো এখানে আরেকটি কথা বলা থাকতে পারে যে মেশিন বিক্রয়জনিত লাভ ক্ষতি কত টাকা হয়েছে, এই ধরনের কথাও বলা থাকতে পারে। তো এখানে একটা জি বলা নাই। তো আমরা টোটাল অঙ্কটা একটু দেখব, যে কেমনে কি যদি কোনো মেশিন আমরা ক্রয় করি, সেই মেশিনটা যদি বিক্রি করি তাহলে লাভ হলো না লস হলো, এই বিষয়টা একটু ক্যালকুলেশন আমরা দেখব। কোনো জি মেশিন যদি বিক্রি করে তাহলে সেই ক্ষেত্রে দেখো আমরা জাবেদার এখানে তোমাকে দেখাইছিলাম, এটা এখন আমাদের কাজে লাগবে। এই যে এখানে একটা কথা বলা আছে, ফর ফিক্সড অ্যাসেট সেল উইথ প্রফিট, ফর ফিক্সড অ্যাসেট সেল উইথ লস। অর্থাৎ যদি কোনো মেশিন আমরা বিক্রি করি, হয় লাভে বিক্রি করলে এই এন্ট্রি হবে, আর লসে বিক্রি করলে এই এন্ট্রি হবে। অর্থাৎ লাভ অথবা লস যে কোনো একটি তো হবেই, তাই না? তাহলে যদি লাভে হয় তাহলে এই স্যার। ধরনের এই চারটি এন্ট্রি হবে, আর যদি লস হয় তাহলে এই চারটি হবে। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই তিনটি এন্ট্রি ফিক্সড। কি কি এন্ট্রি? দেখো এই এন্ট্রিগুলো হচ্ছে ক্যাশ অ্যাট ব্যাংক, এখানেও আছে, এখানেও ক্যাশ বা ব্যাংক আছে, এখানেও অ্যাকুমুলেটেড আছে, এখানেও অ্যাকুমুলেটেড আছে, এখানে এখানেও ফিক্সড অ্যাসেট ক্রেডিট আছে, এখানেও ফিক্সড অ্যাসেট এখানে ক্রেডিট আছে। শুধু পার্থক্যটা শুধু পার্থক্যটা খেয়াল করো, এখানে আছে প্রফিট আর এখানে লস। যদি প্রফিট হয় তাহলে এই প্রফিটটা আমাদের কি হবে? না, ক্রেডিট। প্রফিট হলে প্রফিটটা ক্রেডিট, আর যদি লস হয় লসটা হবে ডেবিট। এটা শুধু আমাদের মনে রাখতে হবে যে যদি কোনো মেশিন আমরা বিক্রয় করে থাকি তাহলে আমাদের এই তিনটা এন্ট্রি হয়: ক্যাশ, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন আর অ্যাসেট। ঠিক ক্যাশ, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন, অ্যাসেট। প্রফিট হলে ক্রেডিট আর লস হলে ডেবিট। যদিও তোমরা তোমাদের এই ধরনের অঙ্ক ইজাত পর্যন্ত কখনো দেয়নি, যদি দেয় আর কি, এই জন্য যদি এখানে ক্যালকুলেশন অফ প্রফিট করতে বলে তাহলে আমাদের এখান থেকে সহজ হবে। আচ্ছা, আমরা যদি আমেরিকান মেথডে করতে চাই তাহলে অঙ্কটা কিরকম দাঁড়ায় এটা একটু দেখি। আমরা মেশিনারি অ্যাকাউন্ট করতে বলছে, অঙ্কটা বের করি। মেশিনারি অ্যাকাউন্ট করতে বলছে, শুধুমাত্র মেশিনারি অ্যাকাউন্ট। তাহলে আমরা এখানে জি 2 নাম্বার মেশিনারি অ্যাকাউন্ট। আচ্ছা, মেশিনারি অ্যাকাউন্টে আমাদের এইরকম খতিয়ানে ঘর কয়টি মনে আছে? খতিয়ানে ঘর হয়, চারটে হ্যাঁ, 60টি। জাবেদার ঘর হয় 5টি, খতিয়ানে ঘর হয় 60টি। তাহলে 12 সাল থেকে আমাদের করতে হবে 14 সাল পর্যন্ত। স্যার। মানে মোটামুটি 3 বছর ঘরটা নিয়ে এরকম। এখানে হচ্ছে ডেট, এটা হচ্ছে পার্টিকুলার, এটা হচ্ছে রেফারেন্সের ঘর, এটা ডেবিটের ঘর, এটা ক্রেডিটের ঘর, এটা ব্যালেন্সের ঘর, ব্যালেন্স এটা হচ্ছে ডেবিট ক্রেডিটের ঘর। ওকে, আমরা এখান আমরা লিখবো এখানে ডেট, এটা হচ্ছে পার্টিকুলার, এটা হচ্ছে রেফারেন্স, এটা হচ্ছে ডেবিট, এটা হচ্ছে ক্রেডিট, এটা হচ্ছে ব্যালেন্স, এটা ডেবিট, এটা ক্রেডিট। ওকে, মেশিনারি অ্যাকাউন্ট আমরা যখন করব তখন আমরা দেখবো, একটা খেয়াল করো, আবার একটু জাভাতে যাই। আমাদের জাভাতে হয় কয়টি? 3টি জাভাতে হয়, তাই না? মেশিন যখন আমরা জি ক্রয় করব, একটু আর মিশিয়ে করি দিই। পরে একটা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আর ডেপ্রিসিয়েশন। হুম, আমরা যখন মেশিন ক্রয় করব, আচ্ছা, একটু হয়ে গেছিল, সমস্যা হয়েছিল আমার। দেখো, এটা আমরা মিশিয়ে দিলাম সবগুলা। আচ্ছা, আমরা যখন মেশিন ক্রয় করব তাহলে এই অ্যাসেটের নাম লিখতে হয় মেশিন ক্রয়ের ক্ষেত্রে। এটা তাহলে আমাদের মেশিন ক্রয়ের জাবেদা দিতে হয়। এটা ডিপ্রিসিয়েশন, এখানে মেশিনের নাম নেই, এখানেও মেশিনের নাম নেই। এখানে আমার কোনো মেশিন যখন বিক্রি করব তখন আমাদের অ্যাসেটের নাম লিখতে হয়। অর্থাৎ কোনো মেশিন ক্রয় জি করলে আমাদের মেশিনটা লিখতে হবে, আর মেশিন যদি বিক্রি করি সেক্ষেত্রে মেশিনটা লিখতে হবে। মেশিন ক্রয় করলে মেশিন হয় ডেবিট, আর মেশিন যদি বিক্রি করি মেশিন হয় কি হবে? ক্রেডিট। ক্রেডিট
ঠিক আছে? তাহলে তাছাড়া আর কোনো মেশিনারি অ্যাকাউন্ট এখানে নাই। তো তাছাড়া ডিপ্রিসিয়েশন আর অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন এগুলার এন্ট্রি আছে, কিন্তু আমরা যার খতিয়ান করব, খতিয়ান বলতে এখানে আমরা যার খতিয়ান করব সেই খতিয়ানের কোন কোন জাবেদায় আছে, মানে সেই নামগুলো কোন কোন জাবেদায় আছে, ওই মানে এখানে আছে আর এখানে থাকবে। আমরা বিক্রয় যখন করব তখন থাকবে, তাহলে দুই জায়গায় থাকবে আমাদের। এটা হচ্ছে আমাদের ব্রিটিশ পদ্ধতিতে, মানে আমরা যখন কোনো খতিয়ান করব তাহলে এই ব্রিটিশ সরি আমেরিকান পদ্ধতিতে এই দুই ভাবে আমরা যখন করব তখন এটা সহজ। কিভাবে একটু দেখো, এটা করি, করলে হয়তো ভালো বুঝবে। এখন 2010 সাল মেশিনের আমরা ক্রয় করেছি, তাহলে মেশিনের ক্রয় করলে কি লিখবো? ক্যাশ, ক্যাশ ডেবিট। 2012 সাল থেকে 14 সাল। হ্যাঁ, সরি, যখন মেশিনারি আমরা ক্রয় করবো তাহলে মেশিনারি ডেবিট, ক্যাশ ক্রেডিট, তাই না? তাহলে আমরা এখানে উল্টা পার্টিকুলার কি লিখবো? ক্যাশ লিখবো। কত? 1,20,000 টাকা ডেবিট, তাই না? মেশিনারি ডেবিট 1,20,000, এটা আবার পার করে দেবে এখানে 1,20,000 টাকা, তাই না? আচ্ছা, তারপরে আমরা দেখো সেল করেছি 25,000 টাকা। তারপরে এটা লিখলাম 2010 সালে মেশিনারি ব্যালেন্স আছে এত। এখন 2011 সালে, 2011 সালে কোনো ঘটনা ঘটছে কি? আচ্ছা 11 না, 12 আর 14 সালে ঘটনা ঘটছে একটা। 30 সেপ্টেম্বর তো না না না, দাঁড়াও 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 দাঁড়াও, একটু 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 দাঁড়াও, আমি আমি অঙ্কটা বের করি। ও করতে বলছে 12 থেকে 14, তাহলে এটা তো আমি 10 সাল দিলাম কেন? না, এটা এটা তো 12 সাল হবে। আচ্ছা সরি, এটা 12, তাহলে 12 পর এটা হচ্ছে 13, তাই না? তাহলে 13 সালে আমাদের কোনো কি মেশিন ক্রয় বিক্রয় করছি আমরা? কোনো কিছু করিনি, তাই না? সেপ্টেম্বরে আসে আমাদের একটু একটা ঘটনা ঘটছে, তাহলে সেপ্টেম্বরে ওটা আমরা দিব। তো সেপ্টেম্বরে যেটা কোনো ঘটনা না ঘটলে তাহলে এখানে লিখবো ব্যালেন্স, ব্যালেন্স লিখে এই যে 1,20,000 টাকা, 1,20,000 টাকা এখানে লিখবো, 1,20,000 টাকায়। তারপরে 2014 সাল, এটা হচ্ছে আমেরিকান মেথডে। 2014 সালে যখন আমরা এখানে করব, 2014 সালে আমরা কি ঘটনা ঘটছে? 2014 সালে 30শে সেপ্টেম্বর মেশিনারি বিক্রি করছি। হ্যাঁ, মেশিনারি বিক্রি করে কি হয়েছে? মেশিনারি বিক্রি করে এই মেশিনারি আসছে, একটা মেশিনারি আসছে আর একটা মেশিনারি আমরা বিক্রি করছি। তো ভাইয়া গিয়েছে বাবা। ভাইয়া কোথায়? দেখো ভাইয়ার সাথে যাও প্লিজ, না একটু ক্লাস করি। নাই রূপাইটাকে একটু নে তো, দেখ তোর আঙ্কেল কোথায় গেছে। সরি স্যার, মেয়ে আসছিল। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। তো এখন একটা মেশিনারি ক্রয় করছি, এই যে মেশিনারিটা ক্রয় করছি 2014 সালে, মানে একই দিনই, এখানে বলছে অন দ্য সেম ডে, এখানে সেম এম হবে, অন দ্য সেম ডে মেশিনারি ক্রয় করছি 60,000 টাকা, আর ওই সময় মেশিনারিটা ডিসপোজ করছি 25,000 টাকা। মানে ওই একই দিনে, কোন দিনে? এই 14 সেপ্টেম্বর 2014। তাহলে সেপ্টেম্বর 14 না 30, 14, হ্যাঁ সেপ্টেম্বর 30। তাহলে মেশিনারি আমরা আমরা বিক্রি করেছি, মেশিনারি ক্রেডিট হয়েছে, তাই না? তাহলে মেশিনারি যদি আমরা ক্রেডিট হয় তার মানে কি আমরা টাকা পেয়েছি, তাই না? জি মেশিন বিক্রি করার পর 25,000 টাকা পেয়েছি স্যার। 25,000 টাকা পেয়েছি, আর বাদ বাকিটা আমরা পাইনি, পাইনি, তাই না? তাহলে এখানে আমরা লিখবো, অর্থাৎ মেশিনারি যদি আমরা বিক্রি করতাম তাহলে আমরা কি লিখতাম? এটার অ্যাকচুয়ালি বিষয়টা এরকম, দেখো ওয়ার্কিং করি, ওয়ার্কিংস ক্যালকুলেশন অফ প্রফিট অবলিক লস, মানে কোনটা হবে আমরা জানি না। ক্যালকুলেশন অফ প্রফিট অ্যান্ড লস অফ সেল অফ মেশিন, মানে মেশিনের বিক্রয়জনিত লাভ ক্ষতি আমরা নির্ণয় করব। তাহলে মেশিনের বিক্রয়জনিত লাভ ক্ষতি নির্ণয় করব আমরা
মেশিন কত বছর পর আমরা বিক্রি করছি দেখো, আমরা ক্রয় করেছিলাম এপ্রিলে 2012 সাল, 2013 সাল, 2014 সাল, 14 সালে গিয়ে বিক্রি করছি, তাই না? 2 বছর 9 মাস। কত মাস হচ্ছে তাহলে? এপ্রিল, 2 বছর 9 মাস। এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত হচ্ছে 9 মাস। জানুয়ারি, ফেব্রুয়ারি, সেপ্টেম্বর মার্চ। পর্যন্ত, জানুয়ারি থেকে সেপ্টেম্বর 9 মাস। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, তারপরে এপ্রিলে জি। একটা তো ক্রয় করছে। তাহলে এপ্রিল থেকে ও ডিসেম্বর আচ্ছা, পর্যন্ত, 2012 সালের ডিসেম্বর পর্যন্ত হচ্ছে 9 মাস। 5 মাস। কয় মাস? না, 9 মাস হচ্ছে না, স্যার এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত। এপ্রিল ডিসেম্বর পর্যন্ত তাহলে 8 মাস। গুনে দাও, এপ্রিল ধরো, এপ্রিল এপ্রিল থেকে 9 মাস হবে না? 9 মাস হচ্ছে না? জি স্যার, 9 মাস। হ্যাঁ, সেটা তো এই যে 9 মাস লিখছে, 9 মাস। আচ্ছা, তারপরে আমাদের তাহলে 2012 সাল 9 মাস পাচ্ছে, 2013 সালে কত মাস হচ্ছে? 2013 সালে 12 মাসে থাকতেছে, 12 মাস। 12 মাসই থাকতেছে। আর 2013 জি। সালে কত মাস থাকতেছে, 14 সালে কত মাস হচ্ছে? সেপ্টেম্বরে। তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, সেপ্টেম্বর মে, থেকে জুন, তার জুলাই, মানে 9 আগস্ট, মাসই গেছে। সেপ্টেম্বর, 9 মাস। 9 মাস। 9 মাস না? তাহলে এখানে আমাদের টোটাল, আমাদের যে মেশিনটা আমরা বিক্রি করছি তার টোটাল লাইফটা আমাদের ছিল কতদিন, সেটা আমরা একটু লিখি এখানে। 12 না, 2 বছর তাহলে এখানে লিখবো 4 মাস। টোটাল স্টে, মানে কতদিন মেশিন ছিল, টোটাল 3 years 4 months। ইউজফুল 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 লাইফ ছিল মেশিনের কত? আমাদের 2012 সালে ছিল কত ইউজফুল? 2012 ছিল 9 মাস। এটা আমরা আরেকটু ব্যাখ্যা করে যদি লিখি, টোটাল ইউজফুল লাইফ, এটা হচ্ছে মান্থ। জি। মান্থ, এটা এত কিছু লেখার দরকার নেই। তাহলে 2012 সালে ছিল, 2012 সালে ছিল 9 মান্থ, তাই না? 9 মান্থ। 2012 সালে ছিল 9 মান্থ, 2013 সালে ছিল 12 মাস, 12 মাস। 2014 সালে ছিল 9 মাস। 9 মাস। তাহলে এটা টোটাল কত মাস ছিল? 9 18, 18 30, 6 মাস। 30 মাস। মানে 2 বছর 6 মাস, মানে 2.5 বছর। হ্যাঁ, মানে 30 মাস যোগ করি সবগুলা, ওকে, জি স্যার। ঠিক MONTH, আছে। এত 30 মাস। এটা ক্যালকুলেশন করা আমাদের জরুরি না, তবে ক্যালকুলেশন আচ্ছা, এখন আমরা কস্ট প্রাইস ছিল মেশিনের কত? কস্ট প্রাইস ছিল 2,90,000 নাকি বলি? হুম, 1,20,000। কস্ট প্রাইস ছিল, কস্ট প্রাইস ছিল টাকা কত? 1,20,000, 22,000। 1,20,000 মাইনাস কোনো মেশিন যদি আমরা বিক্রয় করে থাকি, তাহলে সেই মেশিনের বিক্রয়জনিত, যখন বিক্রয় করব তখন ওই মেশিন বাবদ যে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন জড়ো হয়েছিল সেটা আমরা বাদ দিই। তাহলে মাইনাস অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন, ACCUMULATED, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন 2014 পর্যন্ত কত হয়েছে তাহলে, মানে 30 মাসের। তাহলে এটা 1,20,000 টাকা। আমাদের সেলস ভ্যালু ছিল ওকে? কোনো সেলস ভ্যালু ছিল না। স্যার বলা ছিল যে 5, মানে পাওয়া যাবে হচ্ছে 15,000 না, কিছুই বলা নাই স্যার। কোনো কিছু সেলস বলা নেই, তাই না? না স্যার। আচ্ছা, তাহলে মাইনাস অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ফর 2012। তাহলে 2012 সালে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন কত লিখছিলাম আমরা? 9 মাসে লিখছিলাম, তাই না? তাহলে 9 মাসে জি লিখছিলাম, স্যার। তার মানে এটা হচ্ছে 2000, এটা একটু দূরে লিখি তাহলে, 1,20,000 টাকা একটু দূরে লিখি। এটা ছক আকারেও করতে পারি, এভাবেও করতে পারি। তাহলে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ফর 2012 সালে কত হয়েছিল? 1,20,000, দিব আর 9 দিয়ে গুণ দিব স্যার। হ্যাঁ 18%, 1,20,000
18% ছিল না অবশ্যই আমাদের জি 18%। স্যার। এই 18% করার পর যেটা বাড়বে 1 বছরের জন্য বাড়বে, তাহলে এটাকে ভাগ 12 গুণন কত মাস ছিল? 12 সালে 9 মাস। 9 দ্বারা গুণ করব। করলে কত হচ্ছে দেখো, 1,20,000 গুণন 18% ভাগ 12 গুণন 9, 16,200। 600 12 16,200। 16,200 তা এই 16,200 16,200 ওটা থেকে বাদ দাও, মাইনাস 1,20,000। তাহলে বুক ভ্যালু থাকবে কত? 1,03,000, 1,03,800। এটা বুক ভ্যালু আছে। তাহলে এটা 2012 সালে বাদ দিলাম। এখন 2013 সালের অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ফর 2013 সালে কত হবে? এই যে 1,03,000 যেটা বাড়ালো, 1,03,000 যেহেতু আমাদের ডিমিনিশিং ব্যালেন্স মেথডে করতে বলছে এখানে, এই যেখানে বলছে কি জি ডিমিনিশিং ব্যালেন্স মেথড। ডিমিনিশিং ব্যালেন্স মেথড বলতে আমাদের ডিপ্রিসিয়েশন বাদ দেওয়ার পর যে মূল্য বাড়াবে সেই মূল্যের উপর আবার ডিপ্রিসিয়েশন চার্জ করতে হবে। অর্থাৎ এই ডিপ্রিসিয়েশন বাদ দেওয়ার পর যেটা বাড়বে সেটা, হ্যাঁ, সেটা হচ্ছে বুক ভ্যালু। মানে এটা বুক ভ্যালু এত টাকা। এই বুক ভ্যালুর উপর আবার আমাদের করবো কত পার্সেন্ট? 18%। 18% করলে 1 বছরে করতে হবে, এটা গুণন 18%। জি তাহলে কত হচ্ছে? 1,03,800 গুণন 18,684 হ্যাঁ 18,684। এটা আমরা কি করব? এখান থেকে বাদ দেব, মাইনাস 1,03,800। 13 সালের জন্য করতেছি স্যার। এটা 13 সালের অবশ্যই এটা বাদ দিলাম। বাদ দিয়ে 13 জি সালের জি পর আমাদের বুক ভ্যালু থাকবে 85,116 টাকা। এটা হচ্ছে আমাদের কাছে বুক ভ্যালু। তাহলে এটার বুক ভ্যালু হচ্ছে কত? 13 সাল শেষে আমাদের বই মূল্য থাকবে, বইয়ের মূল্য থাকবে এত টাকা। খেয়াল করো, আমাদের কিনছিলাম 1,20,000 টাকা দিয়ে, 1,20,000 টাকা দিয়ে কিনছিলাম। 2012 সালে অবশ্যই বাদ দিলাম, দিয়ে যেটা থাকলো সেটা 12 সালের বুক ভ্যালু, 12 সাল শেষে বুক ভ্যালু। আবার 13 সালে অবশ্যই বাদ দিলাম, সেটা 13 সালের শেষে বুক ভ্যালু। এখন আমাদের 14 সালের অবশ্যই বাদ দিতে হবে, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ফর 2014। তো 2014 সালে যখন এটা আমরা বাদ দিব, 2014 সালে কয় মাস ছিল? এই যে 9 মাস ছিল, তাই না? 9 মাস 9 মাস 9 ছিল। মাস স্যার। তাহলে আমরা এই যে বুক ভ্যালু ছিল, ডিমিনিশিং ব্যালেন্সের যখন ডিপ্রিসিয়েশন নির্ণয় করবো তখন বুক ভ্যালুকে আমরা কাউন্ট করতে হবে। তাহলে 85,116 গুণন 18% 18% ভাগ 12 গুণন 9 গুণন 9। গুণ 9 তাহলে গুণ 18% ভাগ 12 গুণন 9, তোমার 11,491। এখানে বাড়লো 11,491। তো এটা আমরা যদি বাদ দেই, দিলে যেটা পাবো দেখো, 85,116 মাইনাস 11,491। 891 তাহলে থাকে কত? 73,625। এই 73,625, তাহলে এটা কখন বুক ভ্যালু? কখনকার বুক ভ্যালু অফ, কোন তারিখে? অফ তো না, অন। বুক ভ্যালু অন কোন তারিখে? এটা 30 সেপ্টেম্বর, 30/9/2014। যে আমাদের মেশিনের বুক ভ্যালু কত ছিল? বুক ভ্যালু হচ্ছে 1,20,000 টাকা। 1,20,000 টাকার কত? 1/3। 1/3 তো বিক্রি করছে, মানে যেটা বিক্রি করছে সেটা শুধু আমরা লিখবো। 1/3 করলে জি এটা স্যার। সমান হতো কত? 40,000 টাকা। আর এটা যখন আমরা গুণ জি করে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন কত বের করেছি? 15,000 হ্যাঁ 46,375 ভাগ 3, তাহলে 15,458। 458 তাহলে 15,458 15,458।
এই 15,458 হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। এটা যদি আমরা এখান থেকে বাদ দেই, 40,000 টাকা থেকে যদি বাদ দেই, তাহলে পাবো কত? 24,542 টাকা। 24,542 টাকা। এটা হচ্ছে বুক ভ্যালু। তাহলে আমরা যখন বুক ভ্যালু থেকে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন মাইনাস করব, করে যেটা পাবো এটা হচ্ছে বুক ভ্যালু 30/9/2014। 30/9/2014 এর বুক ভ্যালু হচ্ছে কত? 24,542 টাকা। জি এটা কতটুকু মেশিনের? 1/3, মানে ওই যে 3/1 ভাগ, 3/1 মেশিন, তাই না? জি স্যার। তাহলে এই 3/1 মেশিন আমরা বুক ভ্যালু হচ্ছে 30/9/2024 হচ্ছে 24,542 টাকা। এটা বিক্রি করছিলাম কত টাকা দিয়ে? 25,000 25,000 টাকা দিয়ে। তাহলে আমাদের জি স্যার। মেশিনের দামটা কত রইলো? আমাদের ডিপ্রিসিয়েশন কাটে কুটে আমাদের মেশিনের দামটা বাড়াইছে 24,542। সেই 24,542 টাকার মেশিন এখন বিক্রি করছে কত? 25,000 টাকায়। তাহলে অতএব কি আমাদের লাভ হয়েছে? অতএব প্রফিট প্রফিট অফ প্রফিট অন সেল অফ মেশিন কত টাকা? আমাদের 25,000 টাকা থেকে মাইনাস 24,542 টাকা আমরা বাদ দেব। মাইনাস 25,000 বাদ দিলে আমাদের কত থাকে? 25,000 মাইনাস 558 টাকা লাভ হয়েছে। 24,542, 458 টাকা লাভ। 458 টাকা, এই 458 টাকা লাভ। জি এই লাভটা ক্যালকুলেশনের জন্য আমাদের এই যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হাবি যাবে এটা করা। এখন এখানে আমরা একটা জিনিস দেখো, এখানে 1,20,000 ধরে করেছি। তুমি কিন্তু এখানে এই 1,20,000-এর যদি 1/3 করে, মানে 1/3 করে 40,000 ধরে করে, এখানেও কিন্তু একই হবে। মানে মানে 3/1 তখন এখানে আর করা লাগবে না। তখন আমাদের এখানে যেটা 1/3 করছি না, এই যে এটা জি 1/3 করছি না, মানে 3/1 এটা আর করা লাগবে না। তুমি যদি এখানে করে নাও, এখানে আমরা যেটা ওয়ার্কিং করছি, যেটা এটা যদি 1,20,000 টাকা যদি করে, মানে 40,000 করে নাও, তখন ওখানে আর করতে হবে না। মানে এখানে করলে ওখানে লাগবে না, ওখানে করলে এখানে লাগবে না। যাই হোক, আমরা প্রফিট করেছি 458 টাকা। এখন এটা আমাদের, আমরা দেখো খেয়াল করে, এখন এটার জাবেদারা কি দিব? জাবেদা দিবে এরকম, আমরা পাইছি ক্যাশ ডেবিট 25,000 টাকা ক্যাশ পাইছি। অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন কত টাকা হয়েছিল? এই যে 15,458 না, 15,000। এটা জার্নাল কিন্তু, হ্যাঁ, এটা জার্নাল চাইনি। ক্যাশ ডেবিট অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন 15,458 ডেবিট। আর আমাদের কি হয়েছে? লাভ, প্রফিট হয়েছে। তাহলে আমাদের কাছ থেকে কি হবে? মেশিন চলে গিয়েছে। তাহলে মেশিন ক্রেডিট কত টাকা? মেশিন চলে গেছে 1/3। অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন কত? এই যে 15,000 যেটা বাড়লো, এই 15,000 এটা আমরা এখানে লিখলাম, মানে ওই 3/1 যেটা, সেটা এখানে লিখলাম। মেশিন চলে গেছে কত? মেশিন চলে গেছে 40,000 টাকা মেশিন চলে গেছে। তাহলে 40,000 টাকা হচ্ছে ক্রেডিট। আর আমাদের লাভ হয়েছে, তাহলে প্রফিট এই যে প্রফিটটা যেটা বের করলাম, প্রফিট অন সেল অফ মেশিন কত টাকা? ওই যে 458 টাকা ক্রেডিট। এটা হচ্ছে আমাদের জাবেদা। তো এই জাবেদাটা যখন আমরা এরকম ভাবে দিব, যদি আমাদের লাভ বের করতে বলে সেই ক্ষেত্রে, আর যদি আমাদের এই লাভ বের করতে না বলে, তাহলে আমাদের এখানে এই জাবেদা যদি আমরা কিসের খতিয়ান করতেছি বলতো? মেশিনের, তাই না? মেশিনের খতিয়ান করতেছি। তাহলে এই একটা জাবেদা হবে, এটা বিক্রয়ের জাবেদা। আর যদি কোনো মেশিন ক্রয় করলাম, যেটা 60,000 টাকার মেশিন যেটা ক্রয় করলাম, সেটার জাবেদা হবে মেশিন ডেবিট আর ক্যাশ ক্রেডিট কত? 60,000 টাকা, 60,000 টাকা। এখানে দেখো, এই যে 60,000 টাকার যে মেশিন ক্রয় করলাম, এই যে 60,000 টাকার যে মেশিন ক্রয় করলাম, এই 60,000 টাকার মেশিন ক্রয়ের জাবেদা ওটা। এই 60,000 টাকা মেশিন ক্রয়ের জাবেদা। এই 60,000 টাকা মেশিন ক্রয়ের জাবেদা এখানে আমরা দিব মেশিন ডেবিট ক্যাশ ক্রেডিট। আর মেশিন যেটা বিক্রি করলাম সেটা। তাহলে আমাদের দরকার কোন ভ্যালু? আমাদের এই মেশিনের ভ্যালু দরকার। আর দরকার কোন ভ্যালু? আমাদের এটা দরকার। তাহলে 30শে সেপ্টেম্বর আমরা কি করছি? মেশিন বিক্রি করছি। তাহলে মেশিন এখানে লিখবো, কি লিখবো? ক্যাশ
না, ক্যাশ লিখবো আর কি লিখবো, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন। মানে আমরা দেখো, মেশিন যদি বিক্রি করে থাকে তাহলে এই এই দুটো লিখবো না, মেশিন তো ক্রেডিট, মেশিন কি ক্রেডিট না, এটা তো জি ক্রেডিট। স্যার। তাহলে আমাদের এই ডেবিট দুটো লিখতে হবে, এই যে ক্যাশ আর অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন লিখতে হবে। তাহলে ক্যাশ আর ক্যাশ আর অ্যাকুমুলেটেড হ্যাঁ, ক্যাশ আর লিখবো কি, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন। অ্যাকুমুলেটেড। অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন কত টাকা, এখানে আমরা লিখবো এই মেশিন, যে মেশিনটা বিক্রি করছে সেই মেশিন বাবদ অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন 558। হয়েছে 15,000 কত, 15,458। 58। আর 25,000 টাকা যারা ক্যাশ পেয়েছে ওর মধ্যে থেকে ওই যে লাভ অন্তর্ভুক্ত আছে, সেই লাভের টাকাটা বাদ দিতে হবে, যে লাভের কত 458 টাকা বাদ দিতে হবে, কারণ এই 25-এর মধ্যে এটা বাদ দিতে হবে কত, তাহলে -458। তাহলে 24,000, এখানে লিখতে হবে 24,542, 24,542, মানে লাভের অংশটুকু জাস্ট বাদ দেব। তাহলে আমরা এই দুটা ক্রেডিট 1,20,000 টাকা থেকে, 1,20,000 টাকা থেকে, এই যে 1,20,000 টাকা ব্যালেন্স ছিল, এটা এই সালে মেশিন বিক্রি করছে কত, 24,542 টাকা, 1,20,000 মাইনাস 24,542 টাকা বাদ দেব। বাদ দিলে থাকে হচ্ছে 95,000 টাকা, 95,000 টাকা, 95,458 টাকা। এখান থেকে আবার এটা বাদ দেব, 15,458 টাকা, 80,000 টাকা। এই 80,000 টাকা মেশিন থাকে, মানে এই 1,20,000 টাকা থেকে আমরা 1/3 কত 40,000 টাকা যদি বাদ দেয় তাহলে থাকবে কত 80,000 টাকা। সেই 80,000 টাকা মূল্য থাকবে এটাও। আবার 30শে সেপ্টেম্বর তারিখে আবার মেশিন একটা ক্রয় করতেছি, তাহলে মেশিন যখন ক্রয় করব তখন আমরা জামাটা কি দিচ্ছিলাম, মেশিন যখন ক্রয় করছিলাম, ক্যাশ, ক্যাশ। হ্যাঁ হ্যাঁ ক্যাশ ক্যাশ, লিখছিলাম। মেশিন ডেবিট, ক্যাশ ক্রেডিট। হ্যাঁ 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 হ্যাঁ, তুমি তো ভালো অঙ্ক পারো। জি স্যার। তুমি তো ভালো অঙ্ক পারো। তাহলে এখানে আবার লিখবো ক্যাশ, একটু একটু পরিশ্রম করতেছে, একটু ভালোভাবে পরিশ্রম করো, দেখবে ভালো মার্ক আসবে না। তাহলে মেশিন ক্রয় করছে কত 60,000 টাকা, তাহলে 60,000 টাকা এখানে ডেবিটে লিখবে। তাহলে 60,000 টাকা ডেবিটে লিখলে এই 60,000 80,000 সমান কত হবে, 1,40,000। হ্যাঁ, 1,40,000। এই এটা হচ্ছে আমাদের অঙ্ক, আর কি। এটা এই ক্ষতিটাই আমাদের করতে বলছে। তাহলে জি আমরা স্যার। এই এই খতিয়ানের এই টাকাগুলো যদি বের করতে যাই তাহলে কিন্তু আমাদের এই ওয়ার্কিং গুলো করা লাগবে, ঠিক আছে, এই ওয়ার্কিং এবং জি স্যার। এই ওয়ার্কিং গুলো করতে হবে, তা না হলে এই 458 টাকা বার করতে পারবে না। এই 458 টাকা বার করতে পারবে না, যখন 458 টাকা বার হবে না তখন কিন্তু আমরা এগুলো করতে পারবো না, এই যে 458, এই যে এই জিনিসগুলো, এই টাকাগুলো করতে পারবো না, মানে এই হিসাবটা বুঝতে আমাদের, পেরেছি স্যার। হ্যাঁ এই হিসাবটা আমাদের কালকে ওয়ার্কিং বেশি। হ্যাঁ। যাই হোক, জি এটা এই স্যার। অঙ্ক তোমাদের জন্য অত বেশি ইম্পর্টেন্ট নয়, খুবই জটিল অঙ্ক, কারণ তোমাদের একটু সহজ টাইপ অঙ্ক দিবে। তবে এই অঙ্কটা অনেক বেশি ইম্পর্টেন্ট আর কি, ওনাদের ক্ষেত্রে বেশি ইম্পর্টেন্ট। তবে তবে এই অঙ্কটা দেখে যায়, তোমাদের আসার সম্ভাবনা আছে মেশিন বিক্রির জন্য তো অঙ্ক। আচ্ছা, আজকে অনেক হয়েছে, তুমি পরে অনেকক্ষণ দেখলাম, তুমি পরের অঙ্কগুলা একটু দেখো, মানে জি স্যার, আমি বাসায় দেখে দিব। হ্যাঁ এই অঙ্ক 1 নম্বরের মতো যেটা করলাম, হুম, জি। একটু দেখে নিও, ঠিক আছে, যত পারো একটু দেখো, তারপরে ওকে স্যার। যত তাড়াতাড়ি শেষ করতে পারি, কারণ অনেকগুলো অধ্যায় আছে তো। জি স্যার। ঠিক আছে, তাহলে আজকে এখানে শেষ করি, হ্যাঁ। ওকে স্যার, থ্যাংক ইউ। জি, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।